হ্যালো বন্ধুরা, রেড সোয়ান ড্রামার এপিসোড 3 কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলো লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে ডোন ছুটতে ছুটতে ওয়ানসুর কাছে যাচ্ছে। ওয়ানসু ওকে ডেকে পাঠিয়েছে। ওয়ানসু ওকে এটাই বলতে চাইছে যে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এরপর ডোন ওকে জিজ্ঞেস করে যে তুমি যেটা করছো তুমি সেটা ঠিক করছো না, তুমি তোমার নিজের জীবনের প্রতি রিস্ক নিচ্ছ। তখন ওয়ানসু বলে এটা আমাকে করতেই হতো। তখন এখানে ডোন একটা কথাই বলে, আমার বন্ধুকে মানিলিয়াতে তোমাকে যে অ্যাটাকটা হয়েছিল তার সাথে আমার বন্ধুর মৃত্যুর একটা যোগ রয়েছে, এটাই আমি তোমাকে বোঝাতে চাইছি। তখন ওয়ানসু বলে তোমাকে আমাকে প্রোটেক্ট করতে হবে না, তুমি এসব করছোই বা কেন? ডোন তখন বলে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, এটা আমাকে করতেই হতো। ওকে হাত ধরে আটকাবার চেষ্টা করলেও ওয়ানসু কথা শোনে না। তার পরের সিনে আমরা ডোনকে দেখি। ও এখানে পুরনো কথা ভাবছিল। যখন ওর সাথে ওর বন্ধু একই সাথে চাকরি করত তখন ওরা বিভিন্ন রিস্কপূর্ণ কাজকর্ম করত। ওরা একটা সময় এখানকার যে হেড ওদের অফিসার ছিল তার কাছে গিয়ে কথা বলে, আর ওর অফিসারকে বলে যে এখানে ডিরেক্টর ওয়ান যখন মারা গেছে ওই ডিরেক্টর কিমের মৃত্যুর ব্যাপারে আমরা যাঞ্চ করব, মানে জিজ্ঞাসাবাদ করব বা জানার চেষ্টা করব এক্স্যাক্টলি কারণটা কি। কিন্তু ওদের অফিসার এখানে বলে দেয় যে না, সেটা সম্ভব নয়, তোমরা এসব ভুলে যাও। তারপরে ও আর ওর বন্ধু দুজনে এটাই আলোচনা করতে থাকে যে চেয়ারম্যান কিমের মৃত্যু রহস্য আমাদের উদ্ঘাটন করতেই হবে। এর জন্য ডোউনের বন্ধু মানেলিয়া যেতে চায়, সেখানকার গ্যাংস্টারদের সাথে যোগাযোগ করতে চায়, আর সেখানে গিয়েই ডোউন ফেসে যায়। তারপরে তোর মৃত্যু ঘটে। এবার ডোউনের বন্ধুর মৃত্যু ঘটনা নিয়ে ওদের অফিসারের কাছ থেকে এখানে পারমিশন চায় যে আমি ওর মৃত্যু রহস্য এখানে খোঁজ করতে চাই। কিন্তু ওদের মেন হেড অফিসার ওকে এখানে অনুমতি দেয় না, বলে না এরকমটা করা সম্ভব নয়, এটা আমি তোমাকে বলতে পারবো না। তারপরে ওকে বাধ্য হয়ে ওর বন্ধুর মৃত্যুর রহস্যকে ওখানে ধামাচাপা দিতে হয়। এর পরের সিনে আমরা ডোউনদের নাও ফাউন্ডেশনে দেখতে পাই। নাও ফাউন্ডেশনে আসার পর ওয়ানসুর মনটা খারাপ হয়ে যায়। বাইরে গিয়ে ডোউন পাহারায় দাঁড়িয়ে থাকে। ও বলেছিল যে আমি তোমাকে রক্ষা করব, কিন্তু ওয়ানসু এরকম কিছুই চায় না। তার পরের সিনে এখানে ওয়ানসু একটা মিটিং এ বসে। ওয়ানসুকে বলে যে তুমি ইয়াংমিনের ওপর চোখ রাখো। একটা জিনিস ওদের সন্দেহ লাগছিল যে চেয়ারম্যান এত ফান্ড কোথা থেকে পায়। এবার হিয়নসু এটাই বলতে থাকে যে তোমার হাজবেন্ড যেটা চাইছে সেটা তুমি দিয়ে দাও। তখনও বলে কি করে দেবো, নাও ফাউন্ডেশন দিয়ে দেবো? নাও ফাউন্ডেশন থেকে তাহলে আমি কি সরে যাব? ইয়নসু বলে হ্যাঁ এরকমটাই চাইছে। মানিলিয়ার অ্যাটাকটার কথা ভুলে যেও না, তোমার কাছে কি তোমার ফাউন্ডেশন এখন বেশি ইম্পর্টেন্ট? এবার ওয়ানসু বলে হ্যাঁ এই মুহূর্তে আমাকে ওটাকে প্রোটেক্ট করতেই হবে, কিছু করার নেই। এরপর ওরা দুজনেই বাড়ি ফেরে। ডোউনকেও বলে যে আমাকে বাড়ির পথেই নিয়ে চলো। ওয়ানসু যখন বাড়ি ফেরে তখন ডোউন একটা জিনিস ফলো করে যে কিছু একটা ঘটনা অদ্ভুত রয়েছেই। তার পরের সিনে আমরা ওখানে তাইরাকে দেখতে পাই। তাইরা ওর বাড়িতে এসে বসে রয়েছে। তাইরাকে দেখে ও বলে যে তাইরা ওকে কিছু একটা বলে যে করবার জন্য। তখন ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের সম্পর্কের ব্যাপারে সব জেনেও না জানার ভান কি করে করেছিলে? ওয়ানসি বলে না জানার কি আছে, ঠিক আছে আমি জানি, তা বলে তোমরা এটা পাবলিকলি নিয়ে আসবে ব্যাপারটা, এটাকে স্ক্যান্ডেলের জায়গায় নিয়ে এসো না। তাইরা তখন বলে তুমি জানো তুমি কিভাবে কিভাবে সম্পর্কে এগিয়েছো বা তোমার সাথে কেন বিয়ে হয়েছে? কোনো এক সময় তোমার হাজবেন্ডের এখানে একটা গার্লফ্রেন্ড ছিল, তো ওভার ড্রাগস নেওয়ার কারণে সেই গার্লফ্রেন্ড মারা যায়, সেই কারণে সে তোমাকে বিয়ে করেছে। ওয়ানসু তোমার রেপুটেশনকে ওরা জাস্ট ইউজ করেছে, তুমি একজন দামি গলফ প্লেয়ার ছিলে, এবার তোমাকে বিয়ে করলে ওদের রেপুটেশন বজায় থাকবে। আর তোমাকে নাও ফাউন্ডেশনের সিইও বানিয়ে দেয়, ওরা আসলে তোমার সাথে গেম খেলেছে। কথাটা শোনার পর ওয়ানসু বলে হ্যাঁ আমি সব জানি আর সব বুঝতে পারছি, তবে এটাতে তুমি বিশেষ সুবিধা করতে পারবে না, তোমার যেটা কাজ তুমি সেটাই বরং করো। তাইরা তখন বলে যে হ্যাঁ আমি তো সেটাই করছি, তোমাকে শুধু সত্যিটা জানিয়ে দিলাম যে তোমার হাজবেন্ড তোমাকে ভালোবেসেছে শুধুমাত্র স্বার্থের জন্য, তুমি এবার কি ওকে ডিভোর্স দিয়ে দেবে? ওয়ানসু তখন একটাই কথা বলে ডিভোর্স আমি কোনো মতেই দিতে পারবো না, তোমার যা করার করে নাও। তাইরা তখন ফেরোসাস হয়ে যায়। আর ওয়ানসু ওখান থেকে রাগে গটগট করতে করতে বেরিয়ে আসে। তারপর ও গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপরেও এখানে নিজের বাড়িতে ফিরে আসে। সেখানে আসার পর দেখতে পাই দূর থেকে পার্ক মিরান ওকে দূর থেকে দেখছে। দেখার পর ওকে ডেকে পাঠায়। পার্ক মিরানকে বলে যে তুমি সবকিছু না জানার ভান করছো, তোমাকে একটা কথা বলি, তুমি ব্যবসা থেকে বেশি দূরে যেও, দূরে থাকার চেষ্টা করো।
তারপরের সিনে আমরা এখানে দেখি ওর হাজবেন্ড অঙ্গুক নিজের রুমে বসে এখানে ড্রিঙ্ক করছে। ওকে শুধু একটা কথাই বলে যে তুমি একটা কথাই জেনে রেখো, তুমি আমার ওয়াইফ, তোমাকে আমি কোনোদিনই ছেড়ে দিতে পারবো না। এই কথাটা শোনার পর ওয়ানসু ড্রিঙ্ক করে নেয়। তখন ওকে বলে যে তুমি একটা কাজ করো, তাইরাকে তাহলে বাইরে সুইজারল্যান্ডে পাঠিয়ে দাও। কিন্তু এইটার ব্যাপারে অঙ্গুক বলে আমি একবার কথা বলছি মায়ের সাথে। এটা শোনার পর রেগে যায়। তাইরাকে এরপর বাড়িতে ফিরে আসে। আর তারপরে সিনে আমরা এখানে দেখি যে মিস পার্ক বিরান এখানে একটা অদ্ভুত কসমেটোলজির একটা ট্রিটমেন্ট করাচ্ছে। যে ট্রিটমেন্টটা করেও নিজেকে সবসময় ইয়াং আর জোয়ান রাখার চেষ্টা করে। এখানকার সার্ভিস প্রোভাইডারদের বলে যে নতুন নতুন যা ট্রিটমেন্ট আসবে সবই আমার কাছে পাঠিয়ে দেবে, আমি সবই করতে চাই। নিজেকে এভাবেই রিল্যাক্স রাখে। এরই মাধ্যমে ওনার যে হেড চাকরানি ছিল বিয়ন এসে ওনাকে ডেকে পাঠায়, বলে যে আপনার সাথে তাইরা কথা বলতে চায়। তাইরা এবার বলে যে ওয়ানসুকে সরিয়ে দেওয়া হোক, ওয়ানসু খুব বাড়াবাড়ি করছে। মিস পার্ক মিরান এটা নিয়ে হানসাংকে ফোন করে। হানসাংকে বলে যে আমার কাজ এবার শুরু করে দাও, পথের কাঁটা সরাতেই হবে। সেদিনের দিন চলেই আসে যেদিন ফ্যামিলি ফটো তোলার জন্য সকলে মেকআপ করে রেডি হচ্ছিল। এখানে ওয়ানসু তখনও জানতো যে তাইরা সুইজারল্যান্ড চলে গেছে। এখানে ফ্যামিলির প্রত্যেকে চলে আসে, ছোট ছেলে ছোট বউ প্রত্যেকেই চলে আসে। দূর থেকে ওরা অঙ্গুককেও দেখে। যেখানে অঙ্গুক আর তাইরার ছেলেও উপস্থিত ছিল, তাকেও ফ্যামিলি হিসেবে জায়গা দেওয়া হয়েছে। এবার তাইরা আর অঙ্গুকের এই রিয়াকশন দেখে ওয়ানসু এসেই রেগে আবার নিজের রুমে চলে যায়। তাইরা বলে যে এখানে মেয়েটা বাড়াবাড়ি করছে, আর এরা হাসাহাসি করতে থাকে। ছুটে ও পার্ক মিরানের কাছে এসে বলে এগুলো কি হচ্ছে, তুমি আমার কাছ থেকে কি চাও, এই ফটো তোলার কোনো দরকার নেই। তখন এখানে পার্ক মিরান বলে তুমি একটা বাচ্চার কাছে হেরে যেতে চাইছো, তুমি ওর সারনেম তো কেড়ে নিতে পারো না, কারণ ও আমাদের বংশধর। তুমি এটা কি করে করবো? আচ্ছা তুমি তাহলে একটা কাজ করো, তুমি তাহলে তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও, আর তুমি নইলে দ্বিতীয় সন্তান নিয়ে নাও। দ্বিতীয় সন্তান নিলে তো আর কোনো প্রবলেম থাকবে না। পার্ক মিরানের এই কথাগুলো শুনে ওয়ানসু প্রচন্ড রেগে যায়, কারণ করার মতন কিছুই নেই। দাঁত কর্মর করতে করতে ওকে আবারও ফিরে আসতে হয়, আর এই ছবির সাথে ছবি ওকে তুলতেই হয়। ওদের এই মিথ্যে ফ্যামিলি ফটো থেকেই যায়। তারপরের সিনে ওয়ানসুকে দেখে ও নিজের কাজ করছে। নিজের সেক্রেটারি ওর দিকে তাকালেও বলে যে পিআর টিম বলছে যে আপনাকে এই ফাউন্ডেশনের ব্যাপারে বেশি নাক গলাতে বারণ করা হচ্ছে, আর বাড়িতেও কিছু চেঞ্জেস হচ্ছে। এরপরও বাড়ির হেড যে চাকর ছিল তাকে এসে জিজ্ঞেস করে। মিস বিয়ন বলে যে আপনার ঘরে সমস্ত জিনিস সরিয়ে ফেলা হচ্ছে, যদিও আমরা এটা করতে চাইনি, কিন্তু এখানে কিছু নতুন ডেকোরেশন জিনিসপত্র আনা হচ্ছে। এখানে দেখতে পাই ওয়ানসুর ছেলের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এই ওয়ানসু এখানে গাড়ি নিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। সামনে একটা বড় ট্রাক চলে আসে, মানে একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। এবার ডৌন ওকে আর একা ছাড়ে না। ডৌন ওকে বলে আমিও তোমার সঙ্গে যাচ্ছি। এরপর ও গাড়ি নিয়ে খুব জোরে ফোর্সে গাড়ি চালিয়ে চলে যায়। কোনো কিছুই ওর ভালো লাগছে না। ডৌন বুঝতে পারে যে ওয়ানসুর মনের ভেতরে একটা অদ্ভুত ঝড় বইছে, তাই ও সমুদ্রের পাড়ে একা খালি পায়ে হাঁটতে থাকে নিজের মনকে শান্ত করার জন্য। মনের ভেতরের যে ঝড় সেটা একটু হলেও যদি শান্ত হয় তাহলে সবকিছু হয়তো স্বাভাবিক নিয়মে ও আবারও করতে পারবে। কিন্তু সবটা এতটাই সহজ নয়। এরপর ওরা দুজনে কথা বলতে থাকে। গাড়ির মধ্যে উঠে আসলে ডৌন ওর পায়ের বালি নিজের হাতে ছেড়ে দিয়ে ওকে জুতো পরিয়ে দেয়। ডৌনের এই কেয়ারি ভাব দেখে এখানে এক প্রকার মনে মনে ওয়ানসু গলে যায়। এরপর ওখান থেকে ওয়ানসু আর ডৌন ফিরে আসে। ওয়ানসুকে ওখানে বলে তুমি আমাকে বিশ্বাস করতে চাইছো না কেন? তখন ওয়ানসু বলে বিশ্বাস জিনিসটাই আমার সবার উপর থেকে উঠে গেছে, সন্দেহ তো আমার তোমাকেও হয়। তুমি এক্স্যাক্টলি কি করতে চাও আমার কাছ থেকে? ডৌন বলে আমি আর কি করতে চাইবো, তুমি সব সত্যিটা একদিন ঠিকই বুঝতে পারবে। তারপর ওকে গাড়িতে উঠতে বলে, আর দুজনেই গাড়িতে চড়ে বসে। তারপর ওই জায়গা ওরা ত্যাগ করে। দূরে ওদের এই ফার্ম হাউসে ওয়ানসু এলে ওয়ানসু রক্ষা পায় না। দেখে ওখানে আগে থেকেই অঙ্গুক এসে হাজির হয়ে রয়েছে আর ড্রিঙ্ক করছে। অঙ্গুক দূর থেকে এখানে ওয়ানসু আর ডৌনকে অদ্ভুত চোখে দেখতে থাকে। এরপর ওয়ানসু কটকট করে হেঁটে গিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে, যেখানে ডৌন ওর জন্য আগে থেকেই ওয়েট করছিল। ডৌন কিন্তু জানতো যেখানে অঙ্গুক ওর সাথে খারাপ কিছু একটা করতে চলেছে। বাড়ির ভেতর গিয়ে বসার পরে অঙ্গুক বলে এই বাড়িটা আমাদের আন্টি আমাদের বিয়েতে গিফট করেছিল, আমি জানতাম আজকে তুমি এখানেই আসবে। তখন ওয়ানসি বলে তাই বুঝি? তাইর আগে যেটা বলতে বলেছিলাম সেটা তো বলতে পারোনি আর করতেও পারোনি, এখন এগুলো বলার মানেটা কি?
তখন অঙ্গুক তাড়িয়ে বলে, আমি তোমার কাছে কিছু নই, তুমি এগুলো কি করে করছো? তখন ওয়ানসু বলে, তোমার এই নোংরা খেলায় আমি থাকতে চাই না। জোর করে অঙ্গুক ওকে জড়িয়ে ধরে আর কিস করার চেষ্টা করে, বলে তুমি তো আমাকে কাছে আসতেই দাও না। এই জোর করা দেখে ডোন আর থাকতে পারে না। ডোন ছুটে ওই ঘরে চলে আসে আর ওকে আটকে নেয়। তখন বলে, আপনি নিজেকে কন্ট্রোল করুন। অঙ্গুক বলে, তোমার সাহস কি করে হয় তুমি এই রুমের ভেতর ঢুকে পড়ো? ডোন বলে, আমি ম্যাডামের পার্সোনাল সিকিউরিটি, এটুকু কাজ তো আমাকে করতেই হবে। তারপর ওখান থেকে ওয়ানসু সোজা বেরিয়ে চলে যায় এখানে ডোনের সাথে। ডোন গাড়ি ড্রাইভ করে ওই স্থান ত্যাগ করে। এখানে অঙ্গুক বুঝতে পারে যে কোনোভাবেই ওয়ানসুর একটা চুল ছেঁড়াও ওর পক্ষে সম্ভব নয়। এরপর গাড়ি করে আসবার সময় দুজনেই একদম অদ্ভুতভাবে নিস্তব্ধ থাকে। তার পরের সিনে আমরা সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে সারাটা রাতই ওয়ানসুর ভালো করে ঘুম হয় না। সকালে ওঠার পর ওর এখানে কিছু মিটিং এর খবর চলে আসে, যেগুলো ওর সেক্রেটারি ওকে জানায়। এই ব্যাপারটা জানার পর ওর মন আরো খারাপ হয়ে যায়, কারণ আজকে ওর একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। এদিকে তায়রা চলে আসে অঙ্গুকের সাথে দেখা করতে। অঙ্গুক রুমের ভেতরে ব্যস্ত আছে। তায়রা এক প্রকার জোর করে এই রুমের ভেতর ঢোকে, আর সেখানে ঢোকার পর ও একটা মেয়েকে দেখতে পায় অঙ্গুকের সাথে শুয়ে রয়েছে। সেই মেয়েটাকে জাগিয়ে দেয় আর মেয়েটাকে ডেকে তুলে বলে, উঠে পড়ো, এটা তোমার জায়গা নয়, তোমার বয়স কত? মেয়েটা এই ধরনের রসিকতায় একদমই পাত্তা দেয় না আর ওই স্থান ত্যাগ করে চলে যায়। তার পরের সিনে এখানে অঙ্গুককেও জিজ্ঞেস করে, এগুলো করার মানেটা কি, তুমি কেন করছো? অঙ্গুক ওকে একদমই পাত্তা দেয় না। তারপরে আমরা নাও ফাউন্ডেশনে দেখি, নাও ফাউন্ডেশনের সিকিউরিটির জায়গা দেখিয়ে দেওয়া হয়, যেখানে সিকিউরিটিরা সমস্ত কিছু হ্যান্ডেল করত। এখানে অ্যাকচুয়ালি একটা সিসিটিভি রুমই ছিল, যেখান থেকে সমস্ত গতিবিধি নজরদারি চালানো হতো। ডোন ওখানে ঢুকে দেখতে পায় ওদের যে হেড ডিটেকটিভ ছিল মিস্টার পার্ক ইয়ং জু, সেখানে আরো লোকেদের ট্রেনিং দিচ্ছে। আর এখানে ডোনকে সবকিছু লিডার করা হয়, কারণ ডোন অলরেডি একজন পুলিশ অফিসার ছিল। এরপর ওখানকার ঝাঁসু লিডারদের সাথে ওর লড়াই হতে থাকে। ডোন তো একের পর একজনকে পটকে পটকে ফেলে দেয় আর দারুণভাবে লড়াই করতে থাকে। ওখানকার যে সব থেকে ভালো ফাইটার ছিল তার সাথে ফাইটে ডোন জিতে যায়। আর এখানে সবাই বুঝতে পারে যে ডোনের অ্যাকচুয়াল ক্ষমতা এক্স্যাক্টলি কতটা। ডোন এখানে নিজের পাওয়ার দেখিয়ে দেয় যে কোনো কিছুতেই ও হারবার পাত্র নয়। তারপরে আমরা এখানে দেখি ডোনের সাথে ওর ডিটেকটিভ এখানে কথা বলতে থাকে। মিস্টার পার্ক ওর সাথে গল্প করতে থাকলে ও যখন মিস্টার পার্ককে কিমের ব্যাপারে, মানে চেয়ারম্যান কিমের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে, তখন মিস্টার পার্ক বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বলে, তুমি এরকম কেন জিজ্ঞেস করছো? তোমাদের পুলিশ ডিপার্টমেন্টে কি এটা নিয়ে কোনো আলোচনা বা কিছু আছে? আমার কাজ আছে, আমি এটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না। তো এটাতে ডোন বুঝতে পারে যে কোথাও একটা কিছু আছে। তখনও অন্য একজনের কাছ থেকে সিসিটিভি রুমের একটা চাবি চায়, আর সেই চাবিটা নিয়ে ও একটা কাজ করে। ও জানতো যে সিসিটিভি রুমে সিসিটিভি ফুটেজের মধ্যে কিছু একটা রহস্য রয়েছে। এরপরও অঙ্গুককে দেখতে পায়। অঙ্গুক এখানে মিস্টার পার্ক ইয়ংজুকে প্রচুর প্রচুর টাকা দেয়। সিসিটিভিতে এখানে প্রথমত তো চেয়ারম্যান কিমের মৃত্যু রহস্যটা ওরা দেখতে পায়, যেখানে চেয়ারম্যান কিমের মৃত্যুটাই হয়েছে রহস্যজনকভাবে। আর ওখানে মিস্টার পার্ক ইয়ংজুকেও দেখতে পায়। ওর বন্ধুর কথাটা মনে পড়ে যায়। আর এখানেই এই পর্ব শেষ হয়।